ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে সময় চেয়ে চিঠি লিখেছিল বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রসঙ্গত, নিউ ইয়র্কে ইউএন যে জেনারেল সামিট হবে সেখানে ভারত এবং বাংলাদেশের দুই রাষ্ট্রপ্রধানই উপস্থিত থাকবেন। এর জন্য বাংলাদেশ সরকার চাইছিল মোদী এবং ইউনূসের মিটিংয়ে বাংলাদেশের চলমান জটিলতা সেগুলোর যেন একটা রূপরেখা তৈরি করা যায়। কিন্তু ভারতের পক্ষ থেকে পরিষ্কারভাবে পাল্টা মেল করে জানিয়ে দেওয়া হলো এই মুহূর্তে মোদীর কোনো সময় নেই ইউনূসের সঙ্গে মিটিংয়ের। বিষয়টা এতটা সহজ নয়। মানে কোনো প্রতিবেশী দেশ যদি অপর দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে মিটিং করতে চান, তাহলে কেউ এইভাবে ব্যাপারটিকে মিটিয়ে ফেলতে পেরেছেন এ নজির কিন্তু ইতিহাসে নেই। অর্থাৎ সাধারণত দেখা যায় প্রতিবেশী দেশ যদি মিটিং এর জন্য আবেদন করেন তাহলে অপর দেশ কিন্তু সেটা গুরুত্ব সহকারে বিবেচনা করেন, কিন্তু ভারত ইউনূসের এই আবেদনটাকে কিন্তু বিবেচনাই করলো না, যা ভারত বাংলাদেশের ভবিষ্যতের সম্পর্ক আরো তলানিতে যেতে পারে বলে মনে করছেন একাধিক কূটনীতিবিদ। কিন্তু ভারত এই সিদ্ধান্ত কেন নিল? ঠিক কোন বাংলাদেশের ভুলে আজ বাংলাদেশ সরকারই পতনের মুখে, এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্কের ভবিষ্যৎই বা কি, এইসব নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, আমি শিবম। যারা এই ভিডিওটি দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের ভবিষ্যতের ভিডিওর জন্য পাশে থাকবেন। কেন হঠাৎ মোদির সঙ্গে মিটিং করতে চাইছেন মোহাম্মদ ইউনূস? তার আগে বুঝতে হবে বর্তমানে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার তাদের অবস্থাটা ঠিক কিরকম। দেখুন, হাসিনা সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল বিরোধীদের, তাই বলা যায় এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু গঠিত হয়েছিল প্রচ্ছন্নভাবে বিরোধীদের সহযোগিতায় এবং মদতে। কিন্তু ইউনূস সরকার এই সরকারে বসে এমন কিছু ভুলভাল কথাবার্তা বলেন যার জন্য বিরোধীরাও আজকে ইউনূসের উপর কিন্তু রাগান্বিত। কেন বলছি এ কথা? কারণ ইউনূস বলেছিলেন বাংলাদেশের সংবিধান পরিবর্তন করতে হবে, যা দেশের প্রধান বিরোধী দল বিএনপি কিছুতেই মেনে নেয়নি। পাল্টা তারা ইউনূসকে হুমকি দিয়ে বলেছেন অবিলম্বে নির্বাচন করাতে হবে দেশের। মনে রাখতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু সংবিধানকে পরিবর্তন করতে পারে না, সেটা একমাত্র নির্বাচিত যারা সরকার হবে তাদেরই কাজ। পাশাপাশি মোহাম্মদ ইউনূসের এই আমলে বাংলাদেশের যে প্রধান অর্থনৈতিক ভিত্তি সেই বস্ত্র শিল্প কিন্তু চুরমার হয়ে ভেঙে যায়। 500টির বেশি কলকারখানা বন্ধ হয়ে গেছে সব মিলিয়ে, কিন্তু ক্ষতির পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে 1000 কোটি টাকার বেশি, যেই সম্পূর্ণ অর্ডারটাই কিন্তু পাশ্চাত্য থেকে চলে এসছে ভারতের একাধিক জায়গায়। ফলে সব মিলিয়ে বাংলাদেশের যে অর্থনৈতিক সুগঠিত, বাংলাদেশের যে অর্থনৈতিক জিডিপি নিয়ে বিশ্ব আলোচনা করতে শুরু করেছিল, শেষ এক মাসে বাংলাদেশের এই সরকারের আমলে কিন্তু জিডিপি একদম ধরাশায়ী হয়ে গেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়ে যদি বলেন তাহলে দেখতে পাবেন বাংলাদেশের এই সরকার গঠন হওয়ার পর জেল থেকে যাকে খুশি ছেড়ে দেওয়া হয়েছে, মানে প্রথাগত বিচার প্রক্রিয়া ছাড়াই যার তার জামিন হয়ে গেছে, এবং আইন শৃঙ্খলা এতটাই অবনমিত হয়ে গেছে যে থানায় ঢুকে মব লিঞ্চিং এর মতো কিছু ঘটনা শোনা গেছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়। পাশাপাশি সংখ্যালঘুদের উপর অত্যাচার তো বিভিন্ন ক্ষেত্রে হাইলাইটেড হয়েছে এই বিশ্ব মিডিয়ায়, এবং অবস্থা এতটাই বেগতিক দিকে চলে যায় পরবর্তীকালে যে ম্যাজিস্ট্রেট হিসাবে ইউনূস সরকার বসাতে বাধ্য হয় দেশের প্রাক্তন সেনাবাহিনীদেরও। অর্থাৎ বুঝতেই পারছেন বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি তা ব্যবসা বাণিজ্যের জন্য অনুকূল নয়, এবং এই আইন শৃঙ্খলা কিভাবে সুশৃঙ্খলবদ্ধ হয়ে ব্যবসা বাণিজ্যকে রিফর্ম করতে পারবে সেই সঠিক দিশা কিন্তু ইউনূস সরকার দেখাতে পারছে না। 10টি ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, সীমান্ত বিএসএফ বনাম বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন কর্মকাণ্ড অশান্ত হচ্ছে, হাইলাইটেড হচ্ছে। ফলে সব মিলিয়ে যে এক্সপেকটেশন নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছিল, শেষ এক মাসে কিন্তু সেই এক্সপেকটেশনের ধারের কাছে পৌঁছাতে পারেনি এই অন্তর্বর্তীকালীন সরকার। ফলে তারা বুঝতে পারছেন এই সরকার পতন কার্যত সময়ের অপেক্ষা। এ নিয়ে ডিটেল ভিডিও আমি এর আগের দিন বানিয়েছি, আপনারা আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এবার বলি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে ঠিক কেমন করতে চাইছে বাংলাদেশ। মনে রাখতে হবে ইউনূস ঠিক কিছুদিন আগে একটি মন্তব্য করে বসেন। তিনি বলেছিলেন শেখ হাসিনা ভারতে থাকুক, কিন্তু সেখানে যেন তিনি মুখ বন্ধ রাখেন। তিনি আরো বলেছিলেন আওয়ামী লীগ ছাড়া বাকি সব দলগুলোকেই ইসলামী দেওয়াল বলে মনে করেন ভারতবর্ষ। শুধু এরকম সম্পর্ক বা এরকম কথাবার্তা নয়, এর আগেও 7 সিস্টার্স থেকে চিকেন নেক্সট একাধিক বিষয় বিতর্কিত কথাবার্তা বা ভারত বিরোধী কথাবার্তা বলেছিলেন এই মোহাম্মদ ইউনূস। পাশাপাশি সেই সরকারের প্রধান উপদেষ্টা নাহিদ এমন কিছু মন্তব্য করেন যা ভারত কিন্তু অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করেছে বলে মনে হচ্ছে। তিনি বলেছিলেন বাংলাদেশ চাইলেই হাসিনাকে ফিরিয়ে আনতে পারে, কিন্তু এটা ভারতের জন্য অত্যন্ত লজ্জার হবে। পাশাপাশি একাধিক কর্মকর্তা বলেছিলেন ভারত এবং বাংলাদেশের যেগুলো চুক্তি হয়েছে সেগুলোকে রিভিউ করা হবে।
অর্থাৎ সব মিলিয়ে তারা বিভিন্ন ক্ষেত্রে ভারত বিরোধী কথাবার্তা এবং সাধারণ মানুষের আবেগকে কাজে লাগিয়ে দেশের যে ভবিষ্যৎ সেটাকে কফিনে শেষ পেরেক পুঁতে দিয়েছেন বিভিন্ন ক্ষেত্রে। ফলে ভারত কিন্তু ডিজেল পাইপলাইন কাজ সম্প্রসারিত হবে না এরকম যেমন বার্তা দিয়েছে, পাশাপাশি সীমান্তে স্মার্ট ফেন্সিং বসানোর জন্য উদ্যোগ নিয়েছে। এছাড়া ভারত বিরোধী একাধিক কর্মকাণ্ড করেছে এই বাংলাদেশ। তারা জামাতের উপর দিয়ে নিষেধাজ্ঞা তুলে দিয়েছেন। সেই জামাতকে নিয়ে শেখ হাসিনা সহ ভারতবর্ষ সকলেরই বিস্তীর্ণ অভিযোগ ছিল। কিন্তু সব থেকে বড় ভুল করেছেন আনসারুল্লাহ বাংলার যে জঙ্গি সংগঠনের প্রধান নেতাকে তারা জেল থেকে মুক্ত করে দিয়েছেন। আর এই জঙ্গি মুক্ত হওয়ার পরেই তিনি ভারত বিরোধী এমন সব উস্কানিমূলক কথাবার্তা বলছেন যা ভারত সরকার কিন্তু কিছুতেই মেনে নেননি। এই জঙ্গির বিরুদ্ধে ভারতই কিন্তু চিকেন স্নেক, উত্তর পূর্ব ভারত একাধিক ক্ষেত্রে ভারত বিরোধী কার্যকলাপ চালানোর অভিযোগ তোলা হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই জঙ্গি সংগঠনের সঙ্গে আল কায়েদারও প্রত্যক্ষ যোগাযোগ আছে বলে এই ভারত সরকারই কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দাবি করেন। ফলে সব মিলিয়ে বাংলাদেশ এমন কিছু বিতর্কিত কাজকর্ম করে বসে আছে যে তারা চাইলেও ভারতের সঙ্গে সম্পর্ক আর ভালো করতে পারছে না। মনে রাখতে হবে, বাংলাদেশ এবং ভারতের একাধিক চুক্তি বর্তমানে যেমন বজায় আছে, ভবিষ্যতেও কিন্তু সেই চুক্তিগুলো রূপরেখা দেখাতে পারত ভারত এবং বাংলাদেশ দুই দেশকেই। আর সেখানে একদল অরাজনৈতিক ব্যক্তিত্ব সরকারের মাথায় বসলে যেরকম নিদর্শন দেখানো উচিত ঠিক সেরকম দেখিয়েই দুই দেশের ভবিষ্যতের সম্পর্ককে কিন্তু নষ্ট করার দিকে এক ধাপ এগিয়ে দিয়েছেন। দেখুন, রাজনীতিটা অভিজ্ঞতার কাজ। রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে অনেক অভিযোগ থাকতে পারে, কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা যেভাবে রাজনীতি এবং কূটনীতি দুটোকেই সামলান তা সাধারণ মানুষের বোধগম্য এক এক সময় হয় না। কিন্তু অরাজনৈতিক এবং অনভিজ্ঞ ব্যক্তিরা মসনদে বসলে যে দুই দেশের শুধু সম্পর্ক নয়, নিজেদের দেশের সম্পর্ক বা অবস্থা যে অত্যন্ত তলানিতে যেতে পারে তার প্রকৃত উদাহরণ কিন্তু বাংলাদেশ। অর্থাৎ সরকার বাঁচানোর জন্য এবার ভারতের সাহায্য প্রয়োজন বাংলাদেশের। আর মোহাম্মদ ইউনূস ভীষণ মাত্রায় চাইছে নরেন্দ্র মোদী যেন বাংলাদেশকে এক্ষেত্রে একাধিক ব্যাপারে সাহায্য করেন। অন্তত ভারতের থেকে বাংলাদেশ যে বিপুল পরিমাণ ঋণ নিয়েছে সেই ঋণের টাকাগুলো যদি আপাতত কনসিডার করা যায় তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতিটাকে বাঁচাতে পারে বাংলাদেশ। এই আশঙ্কাই হয়তো করছে বাংলাদেশ সরকার। কিন্তু ভারতের পক্ষ থেকে প্রত্যক্ষ হুঁশিয়ারি দিয়ে বলে দেওয়া হলো মোহাম্মদ ইউনূসের সঙ্গে এই মুহূর্তে কোনো মিটিং নয়, ভবিষ্যতে বা পরে দেখা যাবে। সত্যি তো তাই, যে দেশ ভারতবর্ষকে বিভিন্ন ক্ষেত্রে মেলাইন করে, অসম্মান করেন, তাদের যে এই নতুন ভারত ঠিকভাবে ট্রিট করবেন না, এটাই তো কাঙ্ক্ষিত। এটা মালদ্বীপস, এটা রাশিয়া, এটা ইরান, এটা ইউক্রেন, একাধিক দেশের যে একাধিক নিদর্শন আছে তা দেখে অন্তত ভারতবর্ষের এই কর্মকাণ্ড নিয়ে বাংলাদেশের উপদেষ্টা এবং বাংলাদেশের কর্মকর্তাদের শেখা উচিত ছিল। ইলিশ তারা হয়তো বন্ধ করেছেন কোনো অজানা কারণে, কিন্তু ভবিষ্যতে যে চুক্তি দ্বারা ভারত এবং বাংলাদেশের সম্পর্ক মজবুত করে রাখার কথা ছিল সেই চুক্তি কিন্তু এখন বিষবাও জলে, এবং যার প্রত্যক্ষ ক্ষতি কিন্তু অনেক বেশি ভারতের থেকে হবে বাংলাদেশের। মোহাম্মদ ইউনূস কিন্তু এই ললাট লিখন পড়তে শুরু করে দিয়েছিলেন, কিন্তু সব কিছুরই একটা সময় থাকে। এই সময়টাই হয়তো ধরতে পারেননি মোহাম্মদ ইউনূস।